জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জাতীয় নাগরিক পার্টির সংসদের সঙ্গে গণপরিষদ নির্বাচনের প্রত্যাশা, হাসিনার বিচারের আগে নির্বাচনের কথা না বলার আহ্বান সার্জিসের। ফ্যাসিস্টদের বিচারের আগে নির্বাচন হবে না এমন অজুহাত মানবে না জনগণ, হুঁশিয়ারি মির্জা আব্বাসের। ছাত্রদের নতুন দলকে ধৈর্য ধরার পরামর্শ। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় ঠিক হবে কোন নির্বাচন আগে হবে, জানালেন উপদেষ্টা রিজওয়ানা। নতুন শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক CR আবরার, কাল শপথ। দেশে প্রতিটি গুম হয়েছে সর্বোচ্চ পর্যায়ে নির্দেশে, দাবি গুম কমিশনের। জেলা শহরের পুলিশ লাইন্সেও আয়নাঘর থাকার তথ্য, গুমে জড়িতদের আইনের আওতায় আনার সুপারিশ। দেখছিলেন ট্রম সিমেন্ট সংবাদ শিরোনাম। জাতীয় নির্বাচনের সাথেই সংবিধান পরিবর্তনে গণপরিষদ নির্বাচনের প্রত্যাশা জাতীয় নাগরিক পার্টির। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, পুরনো সংবিধান ও শাসন ব্যবস্থা পরিবর্তন না করলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত কাউকে নির্বাচনের কথা মুখে না আনার আহ্বান সার্জিস আলমের। রিপোর্ট ফরুক বাবুর। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে রাজনৈতিক যাত্রার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি। শ্রদ্ধা নিবেদন শেষে নতুন এ দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, তৃণমূলের দলীয় কার্যক্রম বিস্তৃত করার লক্ষ্যে তাদের কাজে গতি আসবে। সেই সাথে নির্বাচন কমিশনে দলীয় নিবন্ধনের আবেদন করার কথাও জানান নাহিদ ইসলাম। মঙ্গলবার সকাল ৮টার দিকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা শেষে নাহিদ বলেন, পুরনো সংবিধান এবং শাসন ব্যবস্থায় পরিবর্তন না করলে মানুষের অধিকার ও গণতন্ত্র বাস্তবায়ন হবে না। একটি একদলীয় সংবিধানের মাধ্যমে ফ্যাসিজম এবং একদলীয় স্বৈরতন্ত্রের বীজ বপন করা হয়েছিল। ফলে আমরা বলেছি যে একটি নতুন প্রজাতন্ত্র আমাদের গড়তে হবে এবং তার জন্য একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রয়োজন। সেই জায়গা থেকে আমরা সেকেন্ড রিপাবলিকের কথা বলেছি এবং আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ডান বামের বাইনারির বিভাজনের মধ্যে না গিয়ে সত্যিকার অর্থে একটি মধ্যমপন্থী রাজনীতি বাংলাদেশে আমরা সূচনা করতে পারি, তেমন অঙ্গীকার আমাদের রয়েছে। পরে রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে 2024 এর গণ অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত ও দোয়া মোনাজাত করেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। এ সময় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা উপস্থিত হন। জুলাই বিপ্লবে আহতদের জন্য দেশবাসীর কাছে দোয়া চান তরুণ নেতারা। জানান, শিক্ষার্থী হত্যা এবং দুর্নীতি, অর্থ পাচারের অপরাধে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবেলার প্রত্যাশার কথা। শেখ হাসিনা সরকারের যে ফ্যাসিবাদী দমন পীড়ন যে জুলাই মাসে ছাত্র জনতার উপর নেমে এসেছিল, আমরা অবিলম্বে দ্রুত সময়ের মধ্যে তার বিচার কার্যক্রম দেখতে চাই, দৃশ্যমান আমরা বিচার চাই। আমাদের নৈতিকতা থাকে, তাহলে এই খুনি হাসিনার বিচার হওয়ার পূর্ব পর্যন্ত আমার মাদেরকে, আমার ভাইদেরকে, তাদের সন্তানের বিচারটা বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত আমরা কোনোদিন আমাদের জায়গা থেকে অন্য কিছু চিন্তা করতে পারি না। আমি দয়া করে বাংলাদেশের সকলে যারা আছে, বিশেষত বিচার বিভাগ, আইন বিভাগ এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে আমাদের জায়গা থেকে অনুরোধ করব যে দয়া করে আমরা এই খুনি হাসিনার বিচারটাকে নিশ্চিত করি। নতুনভাবে বাংলাদেশ গড়তে পুরাতন নিয়মের বাধার কথাও বলেন তারা। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। আমরা সবাই জানি। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নির্বাচন প্রক্রিয়া পেছানোর কোনো অজুহাত জনগণ মেনে নেবে না। তিনি বলেন, ফ্যাসিস্টদের বিচার সবাই চায়, কিন্তু তাদের বিচারের আগে নির্বাচন হবে না এমন কথা মানবে না জনগণ। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে যান মির্জা আব্বাস। এ সময় তিনি বলেন, সবকিছুই নিয়মতান্ত্রিকতার মধ্য দিয়ে যেতে হবে। নির্বাচন পেছাতে দীর্ঘসূত্রিতার পেছনে দেশি বিদেশি ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ তার। বলেন, এই ষড়যন্ত্র সফল হলে ক্ষতি হবে বাংলাদেশের। ফ্যাসিস্ট দমনে নতুন কোনো ফ্যাসিজম যাতে গজিয়ে উঠতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার কথাও বলেন বিএনপির এই নেতা। ছাত্রদের নতুন দলকে তিনি ধৈর্য ধরার পরামর্শও দেন। নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার জন্য কোনো অজুহাত তৈরি করা যাবে না। আমার মনে হচ্ছে কিছু কিছু লোক নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার জন্য, নির্বাচন না করার জন্য একটা অজুহাত তৈরি করার পায়তারা করতেছেন, সৃষ্টি করতেছেন। এটার মধ্যে দেশি বিদেশি চক্রান্ত কাজ করতেছে, বাংলাদেশকে আনস্টেবল রাখা। এই বাংলা যদি স্টেবল হয়ে যায় অনেকের ক্ষতি হবে, আমাদের প্রতি বিদেশি ক্ষতি হবে,
এদেশে মানুষের ক্ষতি হবে, এদেশে মানুষের জিম বানানোর যে একটা অপচেষ্টা চলতেছে তার ক্ষতি হবে। তো এই জন্য নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার জন্য কোনো অজুহাত গ্রহণযোগ্য না জাতির কাছে। বেগম খালেদা জিয়া আগের যে কোনো সময়ের চেয়ে অনেক ভালো আছেন। ডাক্তাররা বাসায় গিয়ে তাকে নিয়মিত চিকিৎসা সেবা দিচ্ছেন, জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। সোমবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি হলে জিয়া পরিষদ ইউকে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এই তথ্য জানান। নেত্রী বেগম খালেদা জিয়া গত 8ই জানুয়ারি থেকে লন্ডনে চিকিৎসাধীন আছেন এবং উনি আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং আপনাদের সবার দোয়ায়, চিকিৎসকদের প্রচেষ্টায় আগের চেয়ে ওনার শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল আছে। এখানকার চিকিৎসকরা ওনাকে বাসায় হোম ভিজিটের মাধ্যমে ওনাকে নিয়মিতভাবে ওনার শারীরিক পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা করছেন। অন্যদিকে মানসিকভাবে 7 বছর পরে উনি ওনার ছেলে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাদেরকে সাথে পেয়ে মানসিকভাবে উনি অনেকটা আগের চেয়ে বেশি সুস্থ আছেন এবং এই মানসিক সুস্থতাই ওনার শারীরিক সুস্থতাকে আরও বেশি বাড়িয়ে দিচ্ছে। 8 মাসের মাথায় আবারও পরিবর্তন আসছে উপদেষ্টা পরিষদে। অধ্যাপক CR আবরার হচ্ছেন নতুন শিক্ষা উপদেষ্টা। 3,500 চিকিৎসকের সাথে আরও 2,000 নতুন চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত হয়েছে মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠকে। মব জাস্টিস বা মোরাল পুলিশিং এর কোনো সুযোগ নেই জানিয়ে সরকারের পক্ষ থেকে আবারও এ বিষয়ে সাবধান করেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। এছাড়া বঙ্গবন্ধু ফেলোশিপ ট্রাস্ট ও বঙ্গবন্ধু নভ থিয়েটারের নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয় বৈঠকে। রকুনুজ্জামানের রিপোর্ট। মঙ্গলবার রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নতুন করে আরও 2,000 চিকিৎসক নিয়োগ, সৌদি আরবের আরামকোর কাছ থেকে LNG আমদানি, খাদ্যের মোড়কে চিনি ও স্যাচুরেটেড ফ্যাটের উল্লেখ করে দেওয়ার বিধানসহ একগুচ্ছ জনকল্যাণমূলক সিদ্ধান্ত হয়। পরে বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস সচিব জানান, বুধবার উপদেষ্টা হিসেবে শপথ নিতে যাচ্ছেন অধ্যাপক CR আবরার। দায়িত্ব পেতে যাচ্ছেন শিক্ষা মন্ত্রণালয়ের। প্রফেসর CR আবরার, আপনি জানেন উনি খুবই একজন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, এখনও ডিস্টিংগুইশড প্রফেসর, এবং বাংলাদেশে ওনার প্রচুর লেখালেখি আছে, বাংলাদেশে অনেক বিষয়ে ওনার অ্যাক্টিভিজম আছে। তো ওনাকে কালকে অ্যাডভাইজার হিসাবে ভোট নেওয়া হবে এবং আমরা আশা করছি যে উনি এডুকেশন মিনিস্ট্রিটা টেক ওভার করবেন। সংবাদ সম্মেলনে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, মব জাস্টিস বা মোরাল পুলিশিংয়ের কোনো সুযোগ নেই। তবে মোহাম্মদপুরে আলোচিত মোরাল পুলিশিংয়ের ঘটনায় দুপক্ষের সালিসিতেই সন্তুষ্ট থাকছে সরকার। মব জাস্টিস বা মোরাল পুলিশিংয়ের কোনো সুযোগ এখানে নেই, এদেশে নেই। সরকার এটার বিরুদ্ধে সবসময়ই একটা শক্ত অবস্থানে আছে। যেহেতু এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতিটা সম্পূর্ণভাবে যেভাবে আগে ছিল ওভাবে করে আমরা ফেরত আনতে পারিনি, এখনও ফেরত আসেনি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কোনো জায়গায় এরকম মব জাস্টিস এবং মোরাল পুলিশিংয়ের ঘটনা ঘটছে। সরকারের অবস্থান একেবারে স্পষ্ট, এরকম মব জাস্টিস কিংবা মোরাল পুলিশিংয়ের কোনো সুযোগ নেই। মোহাম্মদপুরের একটি ঘটনা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। এটার ব্যাপারে আজকে আমরা জেনেছি যে আসলে উভয় পক্ষই পুলিশের সামনে একটি আপোসনামা স্বাক্ষর করেছে এবং যেহেতু দুই পক্ষই আপোসনামায় স্বাক্ষর করেছে, কাজী সেক্ষেত্রে ওইটাকেই আমাদের চূড়ান্ত বলে বিবেচনা করতে হচ্ছে। নির্বাচন নিয়ে রিজওয়ানা হাসান জানান, কোন নির্বাচন আগে হবে সেটা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই ঠিক হবে। চলতি বছরের ডিসেম্বর থেকে 26 জুনের মধ্যে নির্বাচন হবে এবং তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। চিকিৎসক নিয়োগে রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেছেন, কেউ আশঙ্কা করছেন যে গুমের সঙ্গে জড়িত কতিপয় ব্যক্তির জন্য পুরো বাহিনী আতঙ্কগ্রস্ত হয়ে আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার যেসব সদস্য গুমের সঙ্গে জড়িত তা তাদের ব্যক্তিগত ফৌজদারি দায় বলেও মনে করেন তিনি। এ সময় কমিশন জানায়, জেলা শহরের পুলিশ লাইন্সেও আয়নাঘর পাওয়া গেছে। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত।
জুলাই অভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনা দেশ ছেড়ে পালান ৫ আগস্ট। তার সরকারের আমলে গুরুতর একটি অভিযোগ ছিল মানুষজনকে ধরে নিয়ে আটকে রেখে নির্যাতন চালানো, আর সেনানিবাসের ওই নির্যাতন কেন্দ্র পরিচিতি পেয়েছে আয়নাঘর হিসেবে। ১৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে গুম কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এরপর সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, র্যাব ও পুলিশের বন্দিশালা পরিদর্শন করে কমিশন। গত ১২ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বন্দিশালা পরিদর্শনের পর মানুষ প্রত্যক্ষ করে শেখ হাসিনার নির্মমতার নজির। মঙ্গলবার গুলশানের গুম সংক্রান্ত তদন্ত কমিশনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কমিশন প্রধান বলেন, এসব বন্দিশালায় শেখ হাসিনার নির্দেশেই বন্দি রাখা হতো মানুষ। কমিশন গঠনের কয়েক সপ্তাহের মধ্যেই ডিজিএফআইয়ের জিআইসি আয়নাগর এবং র্যাব হেডকোয়ার্টার্সের টিএফআই পরিদর্শন করে আলামত ধ্বংসের প্রক্রিয়া দ্রুততার সাথে বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়। এছাড়া ঢাকা, বগুড়া, নারায়ণগঞ্জ, রাজশাহী, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় ডিজিএফআই, সিটিটিসি ও র্যাবের নিয়ন্ত্রণাধীন বেশ কিছু গোপন বন্দিশালার সন্ধান পাওয়া মাত্রই তা অত্র কমিশন পরিদর্শন করে অপরিবর্তিত রাখার নির্দেশনা প্রদান করেন। বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী বলেন, গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হলে সংশ্লিষ্ট বাহিনীর কালিমা মোচন হবে এবং বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল হবে। এ সময় পুলিশ লাইন্সে আয়নাঘর পাওয়ার তথ্য জানায় গুম কমিশন। আপনারা অবাক হয়ে যাবেন যে বাংলাদেশ পুলিশের যে ইয়েগুলো আছে, কি বলে, পুলিশ লাইন, আমরা এমন একটা জায়গা পেয়েছি যে পুলিশ লাইনের ভিতরে কারাগারের মতো গোপন বন্দিশালা তৈরি করে রাখা হয়েছে, যেটি একেবারেই অ্যাবসার্ড একটা ব্যাপার, কিন্তু সেটিও আমরা বগুড়ায় পেয়েছি। আরও আমাদের ধারণা আরও অনেক ক্ষেত্রে আমরা এই ধরনের পাবো। কেউ কেউ আশঙ্কা করছেন যে গুমের সাথে জড়িত কতিপয় ব্যক্তির জন্য পুরো বাহিনী আতঙ্কগ্রস্ত বা প্যানিক স্ট্রিকেন হয়ে যাচ্ছে, কিন্তু এ প্রসঙ্গে উল্লেখ যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার যে সকল সদস্যরা গুমের সাথে জড়িত তা তাদের ব্যক্তিগত ফৌজদারি দায়, পার্সোনাল ক্রিমিনাল লায়াবিলিটি যাকে বলে। শুনেন, আমার কথা হলো যে এন্টায়ার বাহিনী প্যানিক স্ট্রিকেন বা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই, কারণ সেই বাহিনীর যেসব সদস্যরা গুমের সাথে জড়িত তাদের প্যানিক স্ট্রিকেন হওয়া বা উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক, অন্যরা কেন হবে? আর এই দায় কেন বাহিনী নেবে? নেওয়ার তো কোনো সুযোগ নাই। এটা পার্সোনাল ক্রিমিনাল লায়াবিলিটি, এটা ব্যক্তিগত ফৌজদারি দায়। এ পর্যন্ত কমিশনে জমা পড়া ১,৭৫২টি অভিযোগের মধ্যে প্রায় ১,০০০ অভিযোগ প্রাথমিকভাবে যাচাই করা হয়েছে। রেকর্ড করা হয়েছে কমিশনে আসা ২৮০ জন অভিযোগকারী জবানবন্দি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার বিভিন্ন পর্যায়ের ৪৫ কর্মকর্তার বক্তব্য। এছাড়া গুমের পর ফিরে আসেননি এমন ৩৩০ জনের ভাগ্যের পরিণতি কি হয়েছে তারও অনুসন্ধান করছে কমিশন। যারা ফেরত আসছে বা যারা মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগের মামলায় ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের সাজার বিরুদ্ধে আপিলের রায়ের জন্য আগামী ৬ মার্চ দিন ধার্য করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই দিন ধার্য করেন। আদালতে আবেদনকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ জাকির হোসেন ও অ্যাডভোকেট জাকির হোসেন। এর আগে গেল ১০ ডিসেম্বর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চ সিঙ্গাপুরে অর্থ পাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনের ৭ বছরের সাজার রায় স্থগিত করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যে কয়টি দুর্নীতির মামলা হয় তার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত অর্থ পাচারের অভিযোগের এই মামলাটি। এই মামলায় বিচারিক আদালতে খালাস পান তারেক রহমান। পরে ওই খালাসের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দুর্নীতি দমন কমিশন। আর বাকি মামলাগুলো উনি হয়তো হিসেবে করবেন। শুধুমাত্র জনাব তারেক রহমান ও বেগম জিয়ার পরিবারকে হেয় প্রতিপন্ন করার জন্য এবং আমাদের জাতীয়তাবাদী দলকে ডাউন করার জন্যই এই মামলাটা করা হয়েছিল। সেটা আজকের যে টোটাল যে আলোচনা, দুদকও অ্যাগ্রি করেছে, অন্য পক্ষ সরকার পক্ষ অ্যাগ্রি করেছে যে শুধুমাত্র রাজনৈতিক হিংসার বশবর্তী হয়ে এই মামলা তারা দাখিল করেছে। এটা হচ্ছে মানি লন্ডারিংয়ের মামলা। এই মামলাতে 10ই ডিসেম্বর লিভ হয়েছিল। এই মামলায় 2 জন ছিলেন, একজন হচ্ছে গিয়াসউদ্দিন আল মামুন আর একজন হচ্ছে জনাব তারেক রহমান। 2 জনেরই জাজমেন্ট হবে, যাদের এটা অ্যানালগের জাজমেন্ট একসঙ্গেই হবে।
বাকি মামলাগুলো। অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগের মামলায় 13 বছরের দণ্ড থেকে খালাস চেয়ে বিএনপি নেতা আমানুল্লাহ আমানের আপিলের রায়ের জন্য আগামী 30 এপ্রিল দিন ধার্য করেছে আপিল বিভাগ। বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আমানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন। এর আগে 2023 সালের 12 সেপ্টেম্বর দুর্নীতির মামলায় 13 বছরের সাজার বিরুদ্ধে আপিল দায়ের করেন আমান। আপিল আবেদনে তিনি খালাস চেয়েছেন। 2007 সালের 6 মার্চ সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় আমান দম্পতির বিরুদ্ধে মামলা করে দুদক। ওই বছরের 21 জুন আমানুল্লাহ আমানকে 13 বছর এবং তার স্ত্রী সাবেরাকে 3 বছরের কারাদণ্ড দেন বিশেষ জজ আদালত। এরপর ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন তারা। 2010 সালের 16 আগস্ট হাইকোর্ট তাদের খালাস দেন। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করে দুদক। কেন্দ্রীয় ব্যাংকে শক্ত ভিত্তির উপর দাঁড় করিয়ে যাবে অন্তর্বর্তী সরকার। কেউ চাইলেই আগামীতে ব্যাংকের পরিচালনা পর্ষদে বসতে পারবে না, জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। ব্যাংকের লোপাট হওয়া সম্পদ উদ্ধারে সব চেষ্টাই করা হচ্ছে বলে জানান তিনি। এদিকে সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেছেন, রাজনৈতিক সরকারের সদিচ্ছা না থাকলে সংস্কারের সব উদ্যোগ ধুলোয় মিশে যাবে। গোলাম মইনুল আহসানের রিপোর্ট। হাসিনা সরকারের পতনের পর ব্যাংক খাতের দুর্দশার প্রকৃত চিত্র সামনে আসে। আওয়ামী লীগ ঘনিষ্ঠ ছাড়াও এসএলএম ও বেক্সিম গ্রুপের আগ্রাসী তৎপরতায় এখন অস্তিত্ব সংকটে বেশ কয়েকটি ব্যাংক। সবশেষ হিসাব অনুযায়ী ব্যাংক খাতে খেলাপি ঋণ দাঁড়িয়েছে 3,45,000 কোটি টাকার বেশি। এমন প্রেক্ষাপটে টিবিএস ভবনে ব্যাংক খাত পুনরুদ্ধার নিয়ে আলোচনার আয়োজন করা হয়। Then we are encouraging further defaults. সেমিনার ব্যাংকাররা ব্যাংক খাতের বর্তমান অবস্থার দায় এড়াতে চাইলে প্রতিবাদ করেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান। একসময় ইসলামী ব্যাংকের এমডি ছিলেন তিনি। আমাদের ব্যাংকাররা চাইলে চাকরি ছাড়তে পারতেন, রিক্সা চালাইতে পারতেন, কিন্তু একজন লোক বলল যে আসাদগঞ্জের একটা বিশেষ ভবনে এই 10 জন লোকের নামে 3,000 কোটি টাকা দিয়ে আসেন। এটা ব্যাংকার হিসেবে যদি বলেন, যারা নাকি 100 টাকা নিয়ে ব্যাংকে অ্যাকাউন্ট খোলার মতো সামর্থ্য নাই, সেই ধরনের লোকদেরকে দিয়ে কিন্তু 100, 150, 200, 300 কোটি টাকার বিনিয়োগ তাদেরকে দেওয়া হয়েছে। এবং সেটা কারা করেছে? আমরা করেছি, আমরা ব্যাংকাররা করেছি। সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন অভিযোগ করেন, কেন্দ্র ব্যাংকে রাজনৈতিকভাবে ব্যবহার করে ব্যাংক খাতকে নষ্ট করা হয়েছে। কারা গভর্নর হচ্ছে, গত 3টা রেজিমে কারা হয়েছে, তো পলিটিক্যালি অ্যালাইন্ড, লয়াল, এবং আর তো কয়েক মাস পরে ইলেকশন হচ্ছে। তো তখন রাজনৈতিক সরকার আসলে এই যে এই পদক্ষেপগুলি, এত ভালো পদক্ষেপগুলি, এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলিও কিন্তু বিভিন্নভাবে সহায়তা করছে। এগুলো কিন্তু একটা, যদি রাজনৈতিক সদিচ্ছা না থাকে, সবই কিন্তু একটা ধুলায় মিশে যাবে। এদিকে ব্যাংক খাতে বর্তমান অবস্থার জন্য কারোর দায় এড়ানোর সুযোগ নেই বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। আগামীতে চাইলেই কেউ ব্যাংকের পরিচালক হতে পারবেন না বলে তিনি স্পষ্ট জানিয়ে দেন। আমরা চেষ্টা করছি যে এই ইন্ডিপেন্ডেন্স অফ সেন্ট্রাল ব্যাংক, এটাও আমরা ওই জুলাই, অগাস্ট, সেপ্টেম্বরের মধ্যে জিনিসটাকে র্যাপ আপ করে ফেলতে। সব কিছু তো আর শেষ হবে না, আমরা ফাউন্ডেশনটা দিয়ে যাব। পরবর্তী সরকার তাদের পলিটিক্যাল উইল থাকতে হবে টু ক্যারি ইট ফরওয়ার্ড। I already told IMF, I don't need your money. I still say publicly, we don't need IMF money. But we need the right policies. If our policies are correct, by বিদেশের টাকা লাগবে না, আমাদের টাকা দিয়ে আমরা করতে পারবো। ব্যাংকের লুট হওয়া সম্পদ উদ্ধারে আলাদা টাস্ক ফোর্স কাজ করছে বলেও জানান গভর্নর। It's a very clear statement. গোলাম মইনুল আহসান, বাংলা ভিশন, ঢাকা। ঈদ সামনে রেখে পোশাক তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন দর্জিরা। জানালেন, এবার শার্ট, পাঞ্জাবি, 3 পিস এর অর্ডার বেশি। অতিরিক্ত চাপ সামলাতে নিয়োজিত করেছেন নতুন কারিগর। এদিকে বিভিন্ন মার্কেটে থান কাপড়ের বিক্রিও বেড়েছে। আর জানাচ্ছেন মোবাশের আহমদ। ঈদের দিনের কাপড়টি ফিটফাট মানানসই করতে কে না চায়, তাই পছন্দের কাপড় কিনতে রাজধানীর বিভিন্ন থান কাপড়ের মার্কেটে ঘুরছেন ক্রেতারা। ঈদকে সামনে রেখে দোকানগুলোতেও উঠেছে দেশি বিদেশি নানা ধরনের কাপড়। আমাদের এখানে প্রোডাক্ট কিন্তু আগের চেয়ে অনেক বেশি বেড়েছে, আইটেম বেড়েছে, প্রোডাক্ট বেড়েছে, আপনার বিভিন্ন ডিজাইন বেড়েছে। আগে নর্মাল সুতি এবং জর্জের 2টা আইটেম ছিল, এখন অনেক আইটেম বেরোচ্ছে, যেগুলো আর কি বাজারে অনেক অ্যাভেলেবেল পাওয়া যায়। এবং ইন্ডিয়া, চায়না থেকে, বিশেষ করে চায়না বাজারে ঢোকার পর থেকে অনেক ভ্যারাইটি আসছে। সুতি প্রিন্ট, সুতি কাজ করা, লিলেন প্রিন্ট, জর্জেট, আমাদের গস কাপড় তো এগুলোই চলে বেশি। আমি হচ্ছে এই যে ড্রেস কিনছি, এই ড্রেসের সাথে
ম্যাচিং লেস কেনার জন্য আসছি। বানিয়ে পড়তেই বেশি খুশি হই, কারণ মন মতো বানাতে পারি, আর রেডিমেডগুলো একটু কমন হয়ে যায়। ব্যবসায়ীরা বলছেন এবারের ঈদ কেন্দ্রিক বেচা বিক্রি এখনও তেমন জমেনি, তবে ধীরে ধীরে তা বাড়বে বলেও আশাবাদী তারা। মালপত্র খুব ভালো তুলছি, সবকিছু আইটেমে তুলছি, কিন্তু মালের দাম বাড়তেছে, কাস্টমার নাই, কিছু নাই। এদিকে টেইলার্সগুলোতে বেড়েছে কাজের ব্যস্ততা। গজ কাপড় নিয়ে অনেকেই হাজির হচ্ছেন সেখানে। দক্ষ কারিগরের হাতে পছন্দের পোশাকটি তৈরি করতে আগেভাগেই অর্ডার করছেন, তবে তুলনামূলকভাবে অর্ডার কম বলছেন দর্জিরা। জামা কাপড় তো বানাইতে দিতে হবে টেইলরে, তো পরে হচ্ছে জামা কাপড় নিবে না, তো এর জন্য এখন আগে থেকে করা হচ্ছে। আবার আস্তে আস্তে যত টাইম যাবে জিনিসের দাম একটু বাড়তে থাকবে। এখন তো আসলে দেশের অবস্থা তো অতটা না, এর জন্য হয়তো অনেকটা স্থির আছে, বা সামনে ইনশাল্লাহ ভালো হবে। অর্ডারের হিসাব করতে গেলে এই পর্যন্ত 4-5টা পেয়েছি আজকের দিনে, কিন্তু ঈদের তুলনায় কোনো কাজ নাই এখন পর্যন্ত। মানে যেটা পাইছি মানে টুকটাক চলতেছি, মানে খরচের টাকা হইতেছে, মানে এরকম হামরি নাই যে স্টকে বা অর্ডার বন্ধ করে দেবে, এরকম সেই চাপে নাই আর কি। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। জাকাতের নামে শাড়ি লুঙ্গি বিতরণ না করতে পরামর্শ দিয়েছেন জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। জামাতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মেডিকেল থানার উদ্যোগে চিকিৎসকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এই পরামর্শ দেন। শ্যামলীর বাদশাহ ফয়সাল ইনস্টিটিউটে আয়োজিত ইফতার মাহফিলে ডক্টর শফিকুর রহমান বলেন, জাকাতের আমানত প্রকৃত হকদারদের কাছে পৌঁছাতে হবে। এমনভাবে জাকাত দিতে হবে যেন অসচ্ছল মানুষ সচ্ছলতার দেখা পায়। প্রতিবেশী, আত্মীয় কিংবা প্রকৃত হকদারদের বঞ্চিত করে লোক দেখানো জাকাত আদায় করে কোনো লাভ হবে না বলে স্মরণ করিয়ে দেন তিনি। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান জামাত ইসলামের আমির। আল্লাহর রাস্তায় হাত জোড় করে অনুরোধ করব, শাড়ি এবং লুঙ্গি বিতরণ করবেন না। 20 টাকা, 100 টাকা, 50 টাকা দিবেন না। এ দিয়ে সে স্বাবলম্বী হবে না, জাকাতের মাকসুদ পূরণ হবে না, আল্লাহ রাসূল যে সুসংবাদ দিয়েছেন ওইটা বাস্তবায়ন হবে না। দিনটা পরিপূর্ণভাবে সমাজে কায়েম করবে। এই ক্ষেত্রে যার যার জায়গা থেকে সর্বোচ্চ অবদান রাখতে মনে রাখবেন, ইন্ডিভিজুয়ালি সবার উপর আল্লাহর কসম, মাবুদের জাতের কসম, দিন কায়েমের কাজ করা ফরজ সবার উপর ইন্ডিভিজুয়ালি। রাজধানীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত গুলশান বনানীর ইফতারির বাজার নানা আয়োজনে জমজমাট। ক্রেতাদের উপচে পড়া ভিড় হোটেল রেস্তোরাঁয়। কেউ হোটেল রেস্তোরাঁর সামনের ফুটপাতে, কেউ ত্রিপল, আবার কেউ সামিয়ানা টাঙিয়ে মুখরোচক ইফতারির পসরা সাজিয়ে বসেছেন। নানা আয়োজন থাকলেও রোজাদারদের পছন্দের তালিকায় শীর্ষে হালিম আর জিলাপি। সারাদিন রোজা রেখে সন্ধ্যায় ইফতারে মানসম্মত ও সুস্বাদু ভালো খাবার সবারই পছন্দ। ভালো জায়গা থেকে ইফতার কিনতে চান রোজাদাররা। তাই রমজানে এবার হরেক রকমের ইফতার সাজিয়ে বিকেল থেকে ক্রেতাদের অপেক্ষায় থাকে হোটেল রেস্তোরাঁগুলো। সে দৃশ্যের আরও সুন্দর দেখা মিলে রাজধানীর বনানীতে। এ এলাকার অভিজাত হোটেলের ইফতার বাজার সবারই আগ্রহের শীর্ষে থাকে। গুলশান বনানী এলাকায় ইফতারের ঐতিহ্যের কারণে প্রতিদিন ইফতার কিনতে বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় কাস্টমারদের ভিড় থাকে। নানা আয়োজনে এমন সব আইটেম পেয়ে আকৃষ্ট হয় ক্রেতারাও। তবে মুখ্য আয়োজনই থাকে চিকেন, মাটন আর বিফে। বনানীর এই হোটেলে দুপুর থেকে নানা রকম মুখরোচক ও সুস্বাদু ইফতার সামগ্রী ক্রেতাদের ভিড়। কারো পছন্দ হালিম, কারো জিলাপি, কারো বা দই বড়া। হালিম কিনলাম। স্টার কাবাব যেহেতু একটা অভিজাত রেস্টুরেন্ট, তো তাদের কোয়ালিটি সবসময় মেনটেন করে, তো সবসময় এখান থেকে নেওয়া হয়। এখানে হালিমটা পপুলার, হালিমটা কেনার জন্য মেনলি আসার সাথে কাবাব আইটেম দেখতে আসছি। হালিম কিনলাম, জিলিপি কিনেছি আর একটা খাসির রান কিনেছি। এখানে পরিচ্ছন্নতার অনেক বেশি, আর সবচেয়ে আমাদের জন্য বনানীর চিন্তা করলে সবার জন্য আমাদের মানে ভরসার জায়গাটা বলা যায় এটা। জিলাপি কিনছি, তারপর হচ্ছে হলো পেঁয়াজু, আলু চপ, তারপর হচ্ছে হলো হালিম, মুড়ি, ছোলা। খাসির চাপ, লেগ রোস্ট, তান্দুরি কাবাব, শিক কাবাব সহ থাকে চিকেন আইটেমও। এখানকার খাবারের গুণগত মান সুস্বাদু হলেও দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। প্রাইস রিজনেবলই বলা চলে। বনানী অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় এদের প্রাইস মোটামুটি রিজনেবল। দামটা একটু বেশি, আর একটু সহনীয় করা উচিত দামটা, আমি মনে করি। রোজাদারদের আকর্ষণ করতে শতাধিক ইফতার আইটেম নিয়ে হাজির রেস্তোরাঁগুলো। রোজাদারদের সবচেয়ে চাহিদার শীর্ষে হালিম, জিলাপি আর বাহারি কাবাব। খাসির লেগ রোস্ট, খাসির গ্রিল চাপ, খাসির কালা ভুনা, খাসির চুই গোস্ত, মুরগির রোস্ট, মুরগির ঝাল ফ্রাই, আস্ত, এরকম অনেক আইটেমই আছে আকর্ষণীয়। এসব হোটেল রেস্তোরাঁয় একই ছাদের নিচে মিলবে বাহারি সব ইফতার। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা।
$29 মিলিয়ন প্রসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে দেশটির সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ হবে না বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর তৌহিদ হোসেন। উপদেষ্টা বলেন, দুই ব্যক্তির কাছে $29 বিলিয়ন দেওয়ার ঘটনা অনুসন্ধান করেছে ঢাকা। এতে জানা গেছে যুক্তরাষ্ট্রের একটি সংস্থার মাধ্যমে এই অর্থ বিভিন্ন সংস্থাকে নানা ধরনের কাজের জন্য দেওয়া হয়েছিল। ভারতের ভিসা দেওয়ার ইস্যুটি দেশটির নিজস্ব বলে জানান তিনি। আমি দেখেছি যে আসলে মার্কিন একটা প্রতিষ্ঠানকে এই টাকাটা দেওয়া হয়। মার্কিন সরকার মার্কিন একটা প্রতিষ্ঠানকে দেয়, তারা এখানে বিভিন্ন এনজিওর সাথে কার্যকলাপ করে, হিউম্যান ওই কী বলে মানে ডেমোক্রেসির পক্ষে কাজ করার জন্য যারা করে তাদের সাথে কাজ করে, এবং তাদেরকে এই টাকা পয়সাগুলি সবই প্রপার চ্যানেল অনুযায়ী এসেছে। এটা কোনো মানে যে আমাদের এখানে এমন না যে এমন কোনো দুই ব্যক্তি নাই যাকে $29 মিলিয়ন দেওয়া হয়েছে, কারণ যদি থাকতো সেটা তাহলে খুব সহজেই সেটা জানা যেত। আর যেটা বলছেন যে এটা নিয়ে সম্পর্ক এদিক ওদিক হবে কিনা, আমার মনে হয় না। চোরাচালান, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে 133 কোটি টাকারও বেশি মানি লন্ডারিং করেছেন সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেন। থাইল্যান্ড সহ আরও কয়েকটি দেশে তিনি এই অর্থ পাচার করেছেন বলে তথ্য প্রমাণ পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। রাজধানীর মালিবাগে সিআইডি প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান অর্গানাইজড ক্রাইম বিভাগের অতিরিক্ত ডিআইজি একরামুল হাবিব। জানান, অনুমোদনহীন ব্রাহ্মা জাতের গরু আমদানি করে বিদেশে প্রায় 86 লাখ টাকা অর্থ পাচার করেছেন ইমরান। দেশীয় গরু ছাগলকে বিদেশি ও বংশীয় বলে প্রচার করে বিক্রিও করতেন তিনি। এছাড়া মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় খাল ভরাট ও জবরদখলের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সোমবার বিকেলে মালিবাগ থেকে সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আমরা তদন্তের স্বার্থে এই মুহূর্তে তার বিস্তারিত এই সবগুলো জিনিস আমার মনে হয় প্রকাশ করাটা সমীচীন হবে না। তার নাম আমরা কিছু তো উনি যেহেতু মানি লন্ডারিং এর সাথে জড়িত ছিলেন, আমাদের কাছে যে তথ্যপত্র রয়েছে সেটা হচ্ছে যে টেকনাফ এবং উখিয়া অঞ্চল দিয়ে উনি মিয়ানমার থেকে এবং বার্মা, নেপাল থেকে, ভুটান থেকে বিভিন্ন জাতের গরু উনি আমদানি করেছেন। এছাড়া আরও কিছু বিষয় তদন্ত রয়েছে। আর ওনার নামে বিপুল সম্পদের আমরা প্রমাণ পেয়েছি প্রাথমিক অনুসন্ধানে। আরও অনেক তথ্য আমাদের কাছ থেকে আসছে। অবৈধভাবে শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক 2 ভিসি আব্দুস সাত্তার, আনোয়ার হোসেন সহ 4 শিক্ষকের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুপুরে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন জানান, আসামি ইকবাল কবির জাহিদকে যোগ্যতা না থাকা সত্ত্বেও নিয়মনীতির লঙ্ঘন করে বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগে নিয়োগ দেওয়া হয়। আর এই কাজে নিয়োগ বোর্ড অনৈতিকভাবে তাকে নিয়োগের সুপারিশ করেন। নিয়োগ বোর্ডের শিক্ষক হিসেবে আসামি হয়েছেন সাবেক ভিসি প্রফেসর ডক্টর আব্দুস সাত্তার, সাবেক ভিসি প্রফেসর আনোয়ার হোসেন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ফেরদৌসী বেগম। এদিকে সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা 5 আসনের সাবেক সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ ও তার স্ত্রী উষা রানী চন্দের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 2টি মামলা হয়েছে। দুদক কর্মকর্তারা জানান, নারায়ণ চন্দ্র চন্দের নামে 1,44,77,400 টাকার স্থাবর ও 2,05,25,166 টাকার অস্থাবর সহ মোট 3,50,02,566 টাকা মূল্যের সম্পদের তথ্য পাওয়া গেছে। পথচারীদের ইফতারের আগে গন্তব্যে পৌঁছে দিয়ে তবেই নিজে ইফতার করেন ট্রাফিকে নিয়োজিত কর্মীরা। এক্ষেত্রে পথেই সারতে হয় ইফতার, আর তাতে আনন্দ খুঁজে পান ট্রাফিকের দায়িত্বে থাকা কর্মীরা। তবে ইফতারে সরকারি বরাদ্দের পরিমাণ বাড়ানোর দাবি জানিয়েছেন ট্রাফিক পুলিশের কর্মরত সদস্যরা। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। বিভিন্ন গন্তব্যে হরদম চলছে নানা রকম বাহন। দুপুরের পর থেকে যার পরিমাণ বেড়ে যায় কয়েক গুণ। ইফতারের আগে যা রূপ নেয় যানজটে, তাই দম ফেলার সময় নেই ট্রাফিকে দায়িত্বরত কর্মীদের। সঠিক সময়ে রোজাদার পথচারীকে নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেওয়াতেই বেশি মনোযোগ তাদের। মানুষের সচেতন করতে চাই সময় মতো বাসায় পৌঁছে পরিবেশের সাথে ইফতার করতে পারে। আমরা অনেক সময় রাস্তায় দাঁড়িয়ে ইফতার করি যাতে মানুষ তাড়াতাড়ি চলে যেতে পারে, কোনো রাস্তা জ্যাম না আছে। রাস্তায় হলে ডিউটির ফাঁকে যতটুকু সম্ভব হয় পানি দিয়ে, খেজুর দিয়ে, সাথে যদি কলা বা আদার্স কিছু ব্যবস্থা আগে করে রাখতে পারি সেক্ষেত্রে আর কি ইফতার করা যায়। আসল উদ্দেশ্য হলো মানুষকে আগে ঘরে পৌঁছায় দেওয়ার দায়িত্ব। গাড়িগুলো যদি ঠিকমতো আমরা পরিচালনা করতে না পারি তাহলে মানুষগুলো তো ইফতার করতে পারবে না বাসায় যায়। আসরের পর থেকে বাড়তে থাকে বিভিন্ন রুটে গাড়ির চাপ, তাই ডিজিটাল মাধ্যমে রাস্তার চাপ ভেদে
ট্রাফিক সিগন্যাল নির্দেশনা দিচ্ছেন ঊর্ধ্বতন কর্মকর্তা। অগ্রাধিকার ভিত্তিতে সিগন্যাল ছাড়ছেন তারা। কিন্তু প্রতি বছর একটা বাজেট থাকে, কিন্তু এবছর সম্ভবত নাই। হ্যাঁ, নিজের থেকে করতে হবে। রোজার সময় আল্লাহ তাআলা যেখানে ইফতারের জন্য পরিবেশ সৃষ্টি করে দেয় ওইখানেই করব। স্বাভাবিকভাবে একটা পানি কিনা আগে রোজা ভাঙতে কিছু করার নাই তো। দায়িত্বরত কর্মীরা সঠিক সময়ে যেন সামান্য ইফতারে সামিল হতে পারে, তাই অন্য সহকর্মীদের এই প্রয়াস। ইফতারে বরাদ্দ বাড়ানোর দাবিও জানান অনেকে। আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে যত দ্রুত আমরা মানুষকে ইফতারের জন্য বাসায় পৌঁছে দিতে পারি। আমরা যদি ইফতারের বেশ আগে পৌঁছে দিতে পারি সেক্ষেত্রে হয়তো নিজেরা একটা সুবিধাজনক জায়গায় থেকে ইফতার করব, আদারওয়াইজ শেষ হবে তারপরে ইফতার করব। সঠিক সময়ে সবাইকে গন্তব্যে পৌঁছাতে পথচারীদের ট্রাফিক পুলিশকে সহায়তার আহ্বান জানান এই পেশায় কর্মরতরা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জাতীয় নাগরিক পার্টির সংসদের সঙ্গেই গণপরিষদ নির্বাচনের প্রত্যাশা। হাসিনার বিচারের আগে নির্বাচনের কথা না বলার আহ্বান সার্জিসের। ফ্যাসিস্টদের বিচারের আগে নির্বাচন হবে না এমন অজুহাত মানবে না জনগণ। হুঁশিয়ারি মির্জা আব্বাসের। ছাত্রদের নতুন দলকে ধৈর্য ধরার পরামর্শ। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় ঠিক হবে কোন নির্বাচন আগে হবে, জানালেন উপদেষ্টা রিজওয়ানা। নতুন শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক সিআর আবরার। কাল শপথ। দেশে প্রতিটি গুম হয়েছে সর্বোচ্চ পর্যায়ের নির্দেশে, দাবি গুম কমিশনের। জেলা শহরের পুলিশ লাইন্সেও আয়নাঘর থাকার তথ্য। গুমে জড়িতদের আইনের আওতায় আনার সুপারিশ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।